আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। সবাই জয়েন করো এবং আমাকে জানাও যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আমি একটু দেখি। তোমরা জয়েন করো। আচ্ছা, আমি আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমাকে জানিয়েছে একজন যে জুমে ক্লাস করার জন্য। তো জুমে ক্লাস করলে যে জিনিসটা হবে যে পরবর্তীতে তোমরা সেটি আর দেখতে পারবে না। এখন ফেসবুকে লাইভ থেকে করলে এটা পরবর্তীতে অনেকেই দেখতে পারো। হয়তো লাইভে যখন আমি আসি তখন তোমরা অনেকে জয়েন করতে পারো না, কারণ কেউ বাবার মোবাইল ইউজ করো, কেউ মার, বা কেউ ভাই বা বোনের। তখন হয়তো দেখা যায় রাত্রেবেলা তোমরা কিন্তু এই ভিডিওটি দেখতে পাচ্ছ, কিন্তু জুমে কিন্তু সেই সিস্টেমটা নেই। তো প্রথমত আমি তোমাদের সাথে যে ক্লাসগুলো, তোমাদের সিলেবাসটা আমি শেষ করার চেষ্টা করব, যতদিন আমরা এই মহামারী থেকে আমাদের আল্লাহ তাআলা যতদিন, আমরা আশা করব যে যেন তাড়াতাড়ি আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি এবং রক্ষা পেতে পারি, এবং আমরা সবাই মিলে আবার একসাথে ক্লাসে উপস্থিত হতে পারি। তো যাই হোক, ইয়াসমিন মুক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবং যারা এখনো জয়েন করনি তারা বা জয়েন করেছো তারা তোমাদের অন্যান্য বন্ধুদেরকে জয়েন করতে বলো। আজকে আমি যে ক্লাসটি তোমাদের নিব সেই ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের উপর, এবং সেটি হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। তোমরা বই নিয়ে বসো এবং খাতাও নিতে পারো। আজকে আমি যে ক্লাস, আমার নেটের হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার কি শোনা যাচ্ছে? আমি একটু দেখবো। ঠিক আছে। আচ্ছা, আজকে আমি যে ক্লাসটি তোমাদের ভূগোল ক্লাসটি নিব, খুব ইন্টারেস্টিং একটি ক্লাস। সেই ক্লাসটিতে যাওয়ার আগে আজকে মানে আমি যে ক্লাসটি নিব সেই ক্লাসে আমি তোমাদেরকে নিয়ে আকাশে উড়ে বেড়াবো। পাখিরা আকাশে উড়ে, আমরাও উড়ে বেড়াবো। এবং এই যে পাখিরা যে উড়ে, তাই না, কিসের সাহায্যে? পাখার সাহায্যে। এবং সেখানে কি বাতাস লাগে। আমরা হয়তো লক্ষ্য করেছি, তোমরাও দেখেছো যে প্রাচীনকালে নৌকা যে চলতো তখন কিন্তু পাল তোলা নৌকা ছিল। এখন কিন্তু আর পাল তোলা নৌকা সহজে দেখা যায় না, তাই না? এই নৌকাগুলো কিসের সাহায্যে চলতো? বাতাসের সাহায্যে। হ্যাঁ, আজকে বুঝতেই পারছো। এবং এই বাতাস যে প্রবাহিত হয় সেটা আমরা বুঝতে পারি, তাই না? এবং বাতাস কিন্তু আমরা দেখতে পাই না, এই বাতাস আমরা অনুভব করি। এবং আমরা বুঝি যে গাছের পাতা যখন নড়ে, বা তোমার চুল খোলা থাকলে চুল যখন নড়ে, বা কাপড় যখন উড়ে যায়, বা বাতাসের সাহায্যে উড়ে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে আজকে এই যে বাতাস আমরা দেখি, এই যে আকাশ দেখি, আকাশে আকাশটা কত দূর পর্যন্ত বিস্তৃত তা কিন্তু আমাদের জানা নেই। তাহলে চলো আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদেরকে পড়াবো সেই বিষয়টি আগে আমরা দেখি যে সেই বিষয়টি কি, এবং তোমরা নিশ্চয়ই কিছুটা ধারণা করতে পারছো। চলো তাহলে আমরা দেখি। আচ্ছা, ভূগোল ও পরিবেশ বইটি আজকে পড়াবো পঞ্চম অধ্যায়, এবং এই পঞ্চম অধ্যায়ের আজকে তারিখ, এবং আমার সময় লাগবে প্রায় 30 মিনিট। ক্লিয়ার কি দেখা যাচ্ছে? আমাকে একটু জানাও। ভালো আসতেছে একটু। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে না? আগে আমরা একটু ছবিগুলো লক্ষ্য করি। সবাই একটু ছবিগুলো দেখো, তোমরা খেয়াল করো। কি দেখা যাচ্ছে? আকাশ দেখা যাচ্ছে, তাই না? হুম। আচ্ছা, দেখো আকাশের পৃথিবীর পৃথিবীর চারপাশে, পৃথিবীর চারপাশে দেখো এক ধরনের, পৃথিবীর চারপাশে এই যে পৃথিবী, এই পৃথিবীর চারদিকে একটা আবরণ দেখা যাচ্ছে, তাই না?
লক্ষ্য করো নিচের ছবিটি, এই ছবিটি খেয়াল করো। এই যে পৃথিবী, এবং পৃথিবীর এই চারপাশ দিয়ে একটি আবরণ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি বুঝতে পারলে যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বায়ুমণ্ডল। হ্যাঁ, বায়ু মানে বাতাস, এবং এই পৃথিবীকে যে ঘিরে আছে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আগে আমরা জেনে নিই যে তোমরা এই বিষয়ের উপর আজকে ক্লাসটি নিলে তোমরা কি কি বলতে পারবে, দেখে নিই। আচ্ছা, বায়ুমণ্ডল কি তা তোমরা বলতে পারবে। বায়ুমণ্ডলের উপাদান বা বায়ুর উপাদান বর্ণনা করতে পারবে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ও তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এখন তাহলে আগে দেখো বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কি কি আমরা দেখে নিই। উপাদানগুলোর মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে বিভিন্ন প্রকারের গ্যাস, তারপরে হচ্ছে জলীয় বাষ্প এবং ধূলিকণা ও কণিকা। এই যে বায়ুমণ্ডলের উপাদানগুলো আমরা দেখলাম, এই বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম এবং শতকরা হার নিচে দেওয়া হলো। তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা, নাইট্রোজেন হচ্ছে ৭৮.০২, অক্সিজেন হচ্ছে ২০.৭১, আর্গন হচ্ছে ০.৮০, কার্বন ডাই অক্সাইড হচ্ছে ০.০৩, অন্যান্য গ্যাস নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, মিথেন, নাইট্রাস ইত্যাদি হচ্ছে ০.০২। জলীয় বাষ্প হচ্ছে ০.৪১ এবং ধূলিকণা ও কণিকা হচ্ছে ০.০১। তাহলে সর্বমোট হচ্ছে কত? ১০০। এই পৃথিবীর উপরিভাগের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর তালিকা এখানে দেখানো হলো, এবং শতকরা কোনটা কতটুকু সেই বায়ুতে আছে সেই বায়ুর শতকরা হারটা এখানে দেখানো হলো। এখন তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে, তোমাদের একক কাজগুলো যদি আমি দিই, বা তোমরা নিজেরাও বলতে পারবে, বা খাতায় তোমরা একটি তালিকা তৈরি করে ফেলবে বায়ুমণ্ডলের উপাদানগুলোর একটি তালিকা, যেভাবে ছকের সাহায্যে তোমাদের বইয়ের মধ্যে দেখবে। তাহলে আসো এখন আমরা দেখে নেই যে বায়ুমণ্ডলের সংজ্ঞা কী। এই যে দেখো পৃথিবী, এই পৃথিবীর চারোপাশ দিয়ে একটা আবরণ দেখা যাচ্ছে, গ্যাসীয় একটা আবরণ। এই আবরণকেই বলা হয় বায়ুমণ্ডল। তাহলে আমরা দেখি সংজ্ঞাটা কিভাবে লিখব। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। অর্থাৎ এই যে পৃথিবী, এই পৃথিবীর চারপাশ দিয়ে যে গ্যাসীয় আবরণ বেষ্টন বায়ুমণ্ডল। তাহলে আমরা এ পর্যন্ত জানতে পারলাম যে বায়ুমণ্ডল কাকে বলে এবং বায়ুমণ্ডলের কি কি উপাদান আছে। এখন যদি আমরা দেখি বায়ুমণ্ডলের যে স্তর, সেই স্তরগুলো আমরা দেখি কি কি স্তর আছে। প্রথমত এটা হচ্ছে পৃথিবীর একদম কাছে হচ্ছে ট্রপোমণ্ডল, তারপরে হচ্ছে ট্রাস্টোমণ্ডল, তারপর হচ্ছে মেসোমণ্ডল, তারপরে হচ্ছে তাপমণ্ডল, তারপর হচ্ছে এক্সোমণ্ডল। অর্থাৎ এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই উপরি পর্যন্ত তোমার বায়ুমণ্ডলের যে স্তর, সেই স্তরকে ভাগ করা হয়েছে। এখন তাহলে আসো আমরা একটা একটা করে বায়ুমণ্ডলের স্তরগুলো আলোচনা করি। বা প্রথমে যে স্তরটি সেটি হচ্ছে ট্রপোমণ্ডল। তোমরা এই চিত্রটিতে খেয়াল করো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ যেখানে আমরা বসবাস করি। এই ভূপৃষ্ঠের সাথেই হচ্ছে তোমার ট্রপোমণ্ডল। যেই স্তরটি একদম ভূপৃষ্ঠের সাথে লেগে আছে তা হচ্ছে ট্রপোমণ্ডল। এবং এই ট্রপোমণ্ডলে আমরা কি দেখতে পাই? এরকম মেঘ দেখতে পাই, তাই না? আকাশ দেখি আমরা। এখন তাহলে আসো আমরা ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে ট্রপোমণ্ডল সর্বনিম্ন স্তর, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে হচ্ছে প্রথম, কিন্তু মহাকাশ থেকে বায়ুমণ্ডলের উপর থেকে যদি পৃথিবী পৃষ্ঠের দিকে আমরা নামি, তাহলে নিচের দিকে আসি, তাহলে
প্রথম যে সবচেয়ে নিচের স্তরটি হচ্ছে এই ট্রপোমণ্ডল। তারপরে যে বৈশিষ্ট্যটি, এই স্তরে কি থাকে, ঘনত্ব উষ্ণতা কমতে থাকে এবং এই বাতাসের গতিবেগ বেড়ে যায়। এই স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায় এবং এই স্তরে নিচের দিকে কি থাকে, জলীয় বাষ্প থাকে এবং এই জলীয় বাষ্প থাকার কারণে এখানে কি হচ্ছে, মেঘ, বৃষ্টি এবং কুয়াশা হচ্ছে। এরপরে যে স্তরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাস্টোমণ্ডল। এই যে দেখো পৃথিবীর ছবিটি খেয়াল দেখতে পাবে, ট্রাস্টোমণ্ডলে পৃথিবী পৃষ্ঠ, পরেই হচ্ছে কি ট্রপোমণ্ডল, তারপরে হচ্ছে ট্রাস্টোমণ্ডল। দ্বিতীয় স্তরটি হচ্ছে ট্রাস্টোমণ্ডল। এই ট্রাস্টোমণ্ডলে তোমার সূর্যের অতিরশ্মি কি করে, শোষণ করে নেয়। এই স্তরটি সূর্যের থেকে যে তোমার অতিরশ্মিটা শোষণ করে নেয়। তাহলে এই স্তরের বৈশিষ্ট্যটা আমরা জেনে নিই ট্রাস্টোমণ্ডলের। প্রথম যে বৈশিষ্ট্য, যে ট্রপোবিরতি অর্থাৎ ট্রপোমণ্ডল এবং ট্রাস্টোমণ্ডলের মাঝামাঝি হচ্ছে ট্রপোবিরতি। তাহলে এই ট্রপোবিরতির উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রাস্টোমণ্ডল এবং এই গ্যাসের বেশি বলে একে ওজোন গ্যাসের স্তর বেশি এবং এখানে কি হয়, সূর্যের যে অতিবেগুনি রশ্মি এই ওজোন গ্যাসের কারণে শুষে নেয় এবং এখানে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো জলীয় বাষ্প থাকে না, কারণ এখানে তাপমাত্রাটা বেশি থাকে, এই কারণে এখানে কি থাকে, জলীয় বাষ্প থাকে না। এবং এই স্তরে আবহাওয়া শান্ত শুষ্ক থাকে এবং এই স্তর দিয়ে কি চলাচল করে, জেট বিমান চলাচল করে। এই ধরনের জেট বিমানগুলো এই স্তর দিয়ে। এরপরে যে স্তরটি নিয়ে আমি এখন আলোচনা করব সেই স্তরটি হচ্ছে মেসোমণ্ডল। মেসোমণ্ডল ট্রাস্টোবিরতির প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মেসোমণ্ডল আর ট্রাস্টোমণ্ডলের মাঝামাঝি যে স্তরটি সেটা হচ্ছে ট্রাস্টোবিরতি। এই ট্রাস্টোবিরতির পর থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে তোমার এই মেসোমণ্ডল। এবং উচ্চতা যত বাড়ে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে সেখানে এই স্তরে কি হয়, তাপমাত্রা কমে যায় এবং তাপমাত্রা কমে যাওয়ার ফলে এই স্তরে তোমার, এই স্তরকে বলা হয় শীতল স্তর, যেহেতু তাই এখানে ঠান্ডাও বেশি থাকবে। এবং মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীতে ছুটে আসে এবং এসে এই স্তরে কি হয়ে যায়, পুড়ে যায়। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, এই স্তরটি যদি না থাকতো তাহলে মহাকাশ থেকে যে উল্কাগুলো পৃথিবীতে যদি ছুটে আসতো তাহলে কিন্তু পৃথিবীর অনেক ক্ষতি হয়ে যেত। তাই এই স্তরটি আমাদেরকে এই ক্ষতির থেকে কি করছে, রক্ষা করতে সাহায্য করছে। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন তার প্রতিটি জিনিসই কি নিয়ামতপূর্ণ। তাহলে খেয়াল করো এই পাশের চিত্রটি, এই চিত্রে কি দেখা যাচ্ছে, দেখো একটি স্পেস শার্ট মহাকাশযান, একটা মহাকাশযান স্ট্রাটোমণ্ডল এবং মেসোমণ্ডল অতিক্রম করতে দেখা যাচ্ছে। একটা মহাকাশযান স্ট্রাটোমণ্ডল এবং মেসোমণ্ডল অতিক্রম করতে দেখা যাচ্ছে। এই যে কমলা রঙের, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, হ্যাঁ, এটা কমলা রঙের যে আবরণটি তোমরা দেখছো এটি হচ্ছে তোমার ট্রপোমণ্ডল। সাদা রঙের যেটি দেখছো সেটি হচ্ছে স্ট্রাটোমণ্ডল এবং নীল রঙের যেটি দেখছো সেটি হচ্ছে মেসোমণ্ডল। এরপরে যে স্তরটি, সেই স্তরটি হচ্ছে তাপমণ্ডল। ছবিগুলো লক্ষ্য করো, এই তাপমণ্ডলের গভীরতা হচ্ছে 500 কিলোমিটার। হ্যাঁ, এবং এই তাপমণ্ডলে যে বায়ু, সে বায়ুটি হচ্ছে আয়নযুক্ত। এর কারণ হচ্ছে, যদি বলি এর কারণ হচ্ছে যে তীব্র সৌরকিরণের রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মি কি হয়, এই অংশে সংঘাতের ফলে এই অংশে বায়ু আয়নযুক্ত হয়ে যায়। অর্থাৎ তীব্র তাপের কারণে, তাপমাত্রার কারণে এবং
এই জায়গার বায়ুতে আয়ন যুক্ত হয় এবং এই স্তরটিতে ভূপৃষ্ঠ থেকে এই ভূপৃষ্ঠ থেকে তোমরা চিত্রটি খেয়াল করো, এই ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গ মহাকাশে পাঠানো হয় তা বাধা পেয়ে এই স্তরে গিয়ে বাধা পেয়ে তা আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তাহলে এই যে শব্দ তরঙ্গ বা বেতার তরঙ্গ যা কিছুই সব কিছু কি এই স্তরের মাধ্যমেই কিন্তু আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এরপরে যে স্তরটি 5 নম্বর স্তর সেটি হচ্ছে এক্সোমন্ডল। চিত্রে তোমরা খেয়াল করো, এর গভীরতা হচ্ছে প্রায় 960 কিলোমিটার এবং এখানে তাপমাত্রা প্রচণ্ড থাকে 300 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই এক্সোমন্ডলের পরেই হচ্ছে কিন্তু এই যে এই এক্সোমন্ডলের পরে যে আবরণ দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কি মহাকাশ, অর্থাৎ বায়ুমণ্ডলের সবশেষ ভূপৃষ্ঠ থেকে একদম উপর পর্যন্ত যতটুকু যে 5টি ভাগে ভাগ করা হয়েছে তার শেষটা হচ্ছে এক্সোমন্ডল এবং এরপরেই কিন্তু হচ্ছে তোমার মহাকাশ। তাহলে এই যে আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো পড়লাম বা তোমরা শুনলে, এই স্তরগুলোর যে গুরুত্ব এবং বায়ুমণ্ডলের স্তরগুলোর গুরুত্ব আমরা জেনে নিই। 1 নম্বর গুরুত্ব হচ্ছে বায়ুমণ্ডল ছাড়া কোনো যদি না থাকতো তাহলে কি হতো, শব্দ তরঙ্গ স্থানান্তরিত হতো না। 2 নম্বর, বায়ুমণ্ডলের স্তরগুলো না থাকলে পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকে থাকতো না। এবং 3 নম্বরটি হচ্ছে পৃথিবীতে বায়ুমণ্ডলীয় স্তর থাকায় এর দিকে আগত উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিস্তৃত হয়। তাহলে দেখো বায়ুমণ্ডল কত গুরুত্বপূর্ণ, তাই না? এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে শব্দ তরঙ্গ স্থানান্তরিত হতো না এবং বায়ুমণ্ডলে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না। এবং এই যে তোমার উল্কা যে আসে সেই উল্কাপিণ্ডগুলো আসার কারণে এই বায়ুমণ্ডলের কারণে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে আসতে পারে না। তাহলে এই ক্লাসটি থেকে তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে যে বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডল যে উপাদানগুলো এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো তোমরা বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে এবং এই বায়ুমণ্ডলের যে গুরুত্ব সেটিও তোমরা আলোচনা করতে পারবে। এবং আমি যে বাড়ির কাজটি তোমাদেরকে দিচ্ছি তোমরা বাড়ির কাজটি লিখে নাও। বায়ুমণ্ডলের কোন স্তরটি উদ্ভিদ ও প্রাণীকুলের বসবাসের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো তা ব্যাখ্যা করো বা তোমার মতামত। অর্থাৎ বায়ুমণ্ডলের কোন স্তরটি উদ্ভিদ ও প্রাণীকুলের বসবাসের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো তা তোমার মতামত জানো। আচ্ছা, এখন তোমাদেরকে কিছু কথা বলবো, যে কথাগুলো হচ্ছে যে যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো এখানে আমার এই গ্রুপে, তোমরা আমি জানি যে কমার্সেরও কিছু মেয়ে আছো, সায়েন্স এবং আর্টসের তো আছোই। তোমাদের জানাচ্ছি যে আমাদের আরও অন্যান্য টিচাররাও কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে বিভিন্ন গ্রুপে। তোমরা অবশ্যই সেই গ্রুপগুলোতে জয়েন করবে এবং তোমাদেরকে আমি জানিয়েছি যে তোমাদের বিজ্ঞান শাখার মেয়েদেরকে জানিয়েছি বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তোমাদের যে হোসনারা ম্যাডাম সে জুমে আপা একটা পেজ ওপেন করেছে, সেই পেজে তোমরা সবাই জয়েন করবে এবং আপা কিন্তু তোমাদের ক্লাস নেবেন এবং তোমরা স্কুলেও দেখেছো আমরা দুজন মিলে তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ে ক্লাস নিতাম। তো ওইভাবেই আমরা ক্লাস নিব। আমি ভূগোল অংশটুকু তোমাদের পড়াবো এবং আপা বাকি অংশগুলো পড়াবেন এবং আর্টসের যে মেয়েরা বা মানবিক শাখার মেয়েরা তোমাদের বাংলাদেশ ভূগোল ও পরিবেশের উপর ধীরে ধীরে আমি চেষ্টা করব তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য। এছাড়া তোমাদের বাংলা টিচার মেহেরজান দীপা সেও কিন্তু আলাদা একটা পেজ ওপেন করেছে, সেখানেও তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তোমাদের ক্লাস দিবেন এবং আমি তোমাদেরকে পরবর্তীতে সেই যে পেজের নাম বা গ্রুপের নামটি আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা অবশ্যই জয়েন করবে। আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা এর আগে আমি কখনো বলিনি তোমাদেরকে করতে, হয়তো এখন ভিডিওটি খুব কম সংখ্যক শিক্ষার্থী দেখছো,
কিন্তু পরবর্তীতে যারা এখন দেখছো তারা এখনই কমেন্ট বক্সে গিয়ে তুমি তোমার রোল, তোমার নাম, তোমার শ্রেণী, তোমার রোল, তোমার শাখা, আমি আবার বলছি, তোমার নাম, তোমার শ্রেণী, তোমার রোল, তোমার শাখা কমেন্ট বক্সে লিখে দিবে। এবং পরবর্তীতে যারা দেখবে বা যতজন দেখবে তোমরা এই কাজটি করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কে কোন ক্লাসের বা কোন সেকশনের থেকে দেখছো, এবং তোমাদের উপস্থিতিটা আমরা সেভাবেই কাউন্ট করতে পারবো। এবং আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেবে। এবং আমার যারা নতুন জয়েন করেছো, যারা আগের ক্লাসগুলো, আজকে আমার এই ক্লাসটি হচ্ছে 15 নাম্বার ক্লাস, অর্থাৎ আমি এর আগে 14টি ক্লাস নিয়েছি, আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে 15 নাম্বার। সুতরাং যারা আজকে বা এর আগের ক্লাসগুলো দেখতে পাওনি তারা আমার পেজ থেকে বাকি ক্লাসগুলো দেখে নেবে। এবং যে কোশ্চেনগুলো তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে আমি দিচ্ছি, আমি বারবার বলছি যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং বাড়ির কাজ যদিও তোমরা এখন অনেকে দিতে পারছো না, কিন্তু স্কুল ওপেন হলে আমি কিন্তু তোমাদের এই বাড়ির কাজের খাতা দেখব। এবং সিটি যে নাম্বার থাকে তোমাদের, সেই নাম্বারটা কিন্তু কিছুটা নাম্বার আমি এখান থেকে তোমাদের অ্যাড করে নিব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ, এবং সবাই সেফ থাকবে। পরিবারের কেউ যদি আল্লাহ না করুক করোনায় আক্রান্ত হয়, শুধু এতটুকুই বলবো, নিজের অভিজ্ঞতা থেকে বলবো, আমার পরিবারে আমার বাবা আক্রান্ত হয়েছিলেন। আমি যেই কাজটি করেছি, সবাই আমরা মানসিকভাবে খুব শক্ত ছিলাম, এবং খুব আমরা রুগী একজন মানে রুগীকে বুঝতেই দিবে না, তোমার পরিবারে যদি কেউ করোনায় আক্রান্ত হয় তাকে সেই অনুভবটা করতে দিবে না যে সে একা। তুমি যদি মাস্ক পরে, গ্লাভস পরে তার সেবা করো, তার 3 ফিট দূরে থেকে তার সাথে সব কিছু কথাবার্তা বলো, আদান প্রদান, তাকে সময় দাও, তাহলে সে কিন্তু অনেকটা মানসিকভাবে সুস্থ হয়ে যাবে। এবং আমি আশা করব তোমার পরিবারে বা তুমি যদি হও, কখনো মন ভেঙে ফেলবে, মানে দুর্বল হয়ে পড়বে না, নিজেকে এই মোকাবেলা করার শক্তি যোগাবে, এবং পরিবার সবাই সবাইকে সাপোর্ট করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক।